আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগে সবার অবস্থা খুবই ভালো আছে। লেকচার 3-তে হচ্ছে তোমাদের সবাইকে স্বাগতম। যারা এখনো লেকচার 1 এবং 2 দেখোনি তারা অবশ্যই লেকচার 1 এবং 2 দেখে আসবে, যেটা ছিল আমাদের একটা বেসিক টাইপের ক্লাস। ঠিক আছে, দেখো তোমরা যারা যারা এখন আমাদের প্লে লিস্ট অ্যাক্সেস করো নাই তারা হচ্ছে দ্রুত এখানে এসে হচ্ছে আমাদের প্লে লিস্ট অ্যাক্সেস করে নাও। অলরেডি 2টা ভিডিও আপলোড হয়ে গেছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্লে লিস্টে সব ভিডিও সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। ঠিক আছে, সো আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে হচ্ছে তোমরা একটা ছোট্ট ওয়েবসাইট, ওয়ান টাইম ওয়েবসাইট, যেখানে হচ্ছে সব ইনফরমেশন দেওয়া আছে। পাশাপাশি এখানে তোমরা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো পেয়ে যাবা এবং এখানে সিরিয়াল ওয়াইজ ক্লাস যেগুলো ইউটিউবের মাধ্যমে লিঙ্ক করা আছে, এবং পাশাপাশি ক্লাসের যে রুটিন, সেই রুটিনটা হচ্ছে তোমরা এখানে দেখতে পারবা, কোন দিন কোন ক্লাস, সেই সব জিনিস এখানে পারবা। পাশাপাশি হচ্ছে সোর্স কোড, মানে আমরা যেসব কোডগুলো করব সেই সব সোর্স কোডও তুমি হচ্ছে এখানে পেয়ে যাবে, যেটা হচ্ছে কপি করে তুমি তোমার কাজে লাগাতে পারবা। তো সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ একবার চেক করে নিও। ঠিক আছে, সো লেকচার 3-তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল জিনিসটা কি, যেটাকে বলা হয় ঠিকানা। ওকে, সো ওয়েবসাইটের প্রকারভেদ, মানে ওয়েবসাইট কত ধরনের হয়, একটা স্ট্যাটিক, ডাইনামিক, সো সেইগুলো দেখবো। এবং এইচটিএমএল এর সাহায্যে আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করি সেই জিনিসটাও দেখবো। এবং এদের মাঝে পার্থক্য, যেটা হচ্ছে জরুরি, মাঝে মাঝে ঘ নম্বর কোশ্চেন এটা চলে আসে পার্থক্যটা। এবং দেখবো হচ্ছে ওয়েব ব্রাউজার, যেটা হচ্ছে ছোট্ট একটা টপিক, জাস্ট হচ্ছে 2 লাইনের জিনিস, যে ওয়েব ব্রাউজার জিনিসটা কি। ঠিক আছে, সো ব্রাউজার এই জিনিসটা আমরা ফার্স্টে তোমাদেরকে একটু বলে নেব যে ব্রাউজার জিনিসটা কি। সো ব্রাউজার নাম শুনে, মানে এই ব্রাউজার নামটা শুনে তোমার মাথায় যে কথাটা আছে, যেমন ধরো হচ্ছে ক্রোম, এই কথাটা তোমার মাথায় আসতেই পারে। সো সেইটাই ট্রু, এইগুলোই হচ্ছে ব্রাউজার। এরকম আর অনেক ব্রাউজার আছে এবং তাদের কাজ কি সেটা বলি। ধরো তুমি ডব্লিউর লগে তো পরিচিত আছো, তাই না? ডব্লিউ যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং এইটাকে আমরা তুলনা করতে পারি ডায়েরির সাথে। ঠিক আছে, ধরো একটা ছোটোখাটো ডায়েরির সাথে আমরা তুলনা করলাম, যেহেতু এই জিনিসটা কিন্তু অনেক বড়, জিনিসটা অনেক বড়, কিন্তু আমরা ডায়েরির সাথে তুলনা করলাম কেন? একটা ডায়েরিতে আমাদের অনেক তথ্য থাকে এবং সেই ডায়েরিকে আমরা বলি অনেক সময় রিসোর্স বলি। ঠিক আছে, তেমনইভাবে এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা হচ্ছে একটা ডায়েরির মতো, যেখানে অজস্র বা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য আছে। এবং সেই তথ্য খুঁজে বের করে কে সার্চ ইঞ্জিন, সেই তথ্য খুঁজে বের করে কে সার্চ ইঞ্জিন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন যেমন ধরো যে আমাদের গুগল, তারপরে বাংলাদেশে একটা আছে পিপিলিকা, ওকে গুগল, তারপর হচ্ছে বিঙ্গে। সো এই সার্চ ইঞ্জিন কী করে, সেখান থেকে তথ্য খুঁজে বের করে, এবং এই টোটাল কাজটা হয় ব্রাউজারের মাধ্যমে। ঠিক আছে, সো এই ব্রাউজার কী করে, এই সার্চ ইঞ্জিনকে দিয়ে এখান থেকে তথ্য খুঁজে বের করে আমাদের এই ব্রাউজারের মধ্যে শো করায়, এবং সেখান থেকে আমরা তথ্যগুলো পড়ি। ঠিক আছে, তার মানে আলটিমেটলি ব্রাউজার জিনিসটা কী করতেছে, আমাদের সার্চ ইঞ্জিনকে কাজে লাগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করে সেটাকে আবার শো করাচ্ছে, এবং সেই জিনিসটা আমরা দেখতেছি। ঠিক আছে, এবং তার জন্য আমাদেরকে একটা লোকেশন দিতে হয়। যেমন আমি ফেসবুকে যাব, ফেসবুকের একটা লোকেশন আমাকে দিতে হয়। ঠিক আছে, ওই লোকেশনটাকে বলা হয় হচ্ছে আমাদের ইউআরএল। ঠিক আছে, ইউআরএল মানে হচ্ছে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট লোকেশন, এটাকে অনেক নির্দিষ্ট করা যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে ইউআরএল। যে জিনিসটা যদি আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই, যে তোমাদের একটু সময় খরচ হবে, আর আমি এতটা প্রফেশনাল না, বাট তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। চলো, যে আচ্ছা দেখো, আমরা আমাদের ব্রাউজারে চলে আসি, এবং এইখানে আমি যদি ফেসবুকে যাইতে চাই বা ইউটিউবে যাইতে চাই, আমি এখানে লিখব www.facebook.com, facebook.com। ঠিক আছে, আমি www.facebook.com লিখলাম। সো লেখা হচ্ছে আমি ফেসবুকে চলে আসবো। ঠিক আছে, সো সে কী করছে, আমাকে ফেসবুকে নিয়ে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সে ফেসবুকে নিয়ে আসছে। বা আমি যদি লোকেশনটা নাও লিখি, আমি এখানে গিয়ে জাস্ট লিখতাম যে ফেসবুক, ফেসবুক। ঠিক আছে, আমি জাস্ট শুধুমাত্র facebook.com নিয়ে নিছে, বাট ব্যাপার না। তুমি যদি এখানে ফেসবুকও লেখো, সে তোমাকে আলটিমেটলি এই লোকেশনে নিয়ে আসবে www.facebook.com। এবং তুমি যদি এখানে লক্ষ্য করে দেখবা যে তার আগে আরেকটা জিনিস আছে, যে https, তারপর একটা কোলন দিয়ে দুইটা মানে স্ল্যাশ দেওয়া আছে। ঠিক আছে, সো এটাকে বলা হয় ওয়েব প্রোটোকল। ঠিক আছে, ওয়েব প্রোটোকল। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ইউআরএল, মানে মানে নির্দিষ্ট একটা ঠিকানা। সো তুমি দেখবা এখানে আরও কিছু ডিরেক্টরি বা পথ বেড়ে যাবে যখন আমি এখানে নির্দিষ্ট করবো, আরও নির্দিষ্ট করব। এখন তো আমাকে নিয়ে আসছে ফেসবুকের হোম পেজে, বাট আমি যাইতে চাইতেছি ফেসবুকের হোম পেজে না, একটা গ্রুপে যেতে চাইতেছি। সো আমি এখানে একটা গ্রুপে ক্লিক করলাম। সো দেখো এখানে আরও দুইটা পাথ যুক্ত হয়ে গেছে, যেমন facebook.com/,
গ্রুপ মানে আমি গ্রুপে আসি স্ল্যাশ ফিড মানে গ্রুপের ফিডে আসি, এটা হচ্ছে গ্রুপের যে ফিডটা সেখানে চলে আসছি। সো এখানে ফ্রি ফায়ার টি ফায়ার আলটিমেটলি কী চলে আসছে। সো এইটা হচ্ছে মূলত ইউআরএল এর বেসিক। চলো এখন দেখি আমরা জিনিসটাকে আলটিমেটলি কীভাবে উপস্থাপন করে। কোনো ওয়েব পেজকে যদি প্রদর্শন করতে চাও তাহলে ওয়েব ব্রাউজার তোমাকে লাগবে এবং সেখানে তার নির্দিষ্ট ঠিকানা দিতে হয়। যেমন তুমি যদি এখান থেকে ভিজিট করতে চাও, ধরো যে লাইক তুমি ভিজিট করবা রকমারি থেকে কেনাকাটা করবা বা দারাজ থেকে কেনাকাটা করবা, তখন তুমি সেখানে ঠিকানাটা নির্দিষ্ট করে দিবা। কীভাবে দিবা, যেমন ধরো আমি যদি রকমারিতে যেতে চাই www.রকমারি.com, বা আমি চাইতেছি যে আমি তাদের ওয়েবসাইটে সরাসরি না ঢুকে আমি ডাইরেক্ট, আমি যেহেতু বই কিনবো, রকমারিতে কিন্তু এখন অনেক জিনিস বেছে, সো আমি চাইতেছি যে বই কিনবো, তাহলে আমি এখানে আরও শর্টকাট করতে পারি, যেমন হচ্ছে রকমারি.com/বুক। যদি বুক নামে কোনো রিপোজিটরি থাকে তাহলে আমাদের বুকে নিয়ে যাবে, সো সরাসরি আমাদের বই পেজটা ওপেন হবে। সো এই যে ঠিকানাটা আমি নির্দিষ্ট করে দিলাম, এইটাকে বলা হয় হচ্ছে ইউআরএল, যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউআরএল কয়েকটি অংশ থাকে, সেই জিনিসটা আমাদের জানার দরকার। যেমন ফার্স্টে থাকে ওয়েব প্রোটোকল জিনিসটাকে, সেটা তো আমি তোমাদেরকে বললাম। যেমন ধরো যে ওয়েব প্রোটোকল হচ্ছে HTTPS, এটাকে বলা হয় ওয়েব প্রোটোকল। ঠিক আছে, সো এইগুলো এত জিনিস তোমাদের না জানলেও চলবে। ওয়েব প্রোটোকল জিনিস কি, হ্যান ত্যান এগুলো জানা দরকার না, বাট শুধু জানা নাও যে এটাকে হচ্ছে ওয়েব প্রোটোকল। মাঝে মাঝে আমাদেরকে এরকম ক নাম্বারে বলে জিনিসগুলোকে ভেঙে লিখতে। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে সার্ভার নাম, যেটাকে বলা হয় সার্ভার নাম বা হচ্ছে ডোমেইন নেম। যেমন হচ্ছে আমাদের এখানে সার্ভার নাম হচ্ছে www.রকমারি.com, এই পুরাটাই হচ্ছে আমাদের সার্ভারের নেম। ঠিক আছে, যেটাকে আমরা ডোমেইন নেম হিসেবে চিনি। অ্যান্ড দেন হচ্ছে সার্ভার ডিরেক্টরি বা ফোল্ডার নেম। ডিরেক্টরি বলতে আমরা যেমন এই যে নির্দিষ্ট করে দিলাম বুকস, এরকম যদি একটা ফোল্ডার নির্দিষ্ট করে দেওয়া যায় সেটাকে বলা হয় ডিরেক্টরি বা ফোল্ডার নেম। এবং লাস্টে থাকে হচ্ছে মেন ফাইল নেম। ঠিক আছে, মেন ফাইল নেম। আমি যদি তোমাদেরকে এটা আরও একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো যে তুমি তুমি কিছু ওয়েবসাইট, তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো এবং সেখানে কিছু পেজ অ্যাড করছো। ধরো অনেকগুলো পেজ অ্যাড করছো, যেমন মনে করো যে ফার্স্টে মেন পেজ, হোম পেজ তুমি সেভ করছো index.html, কারণ HTML আমাদের তৈরি করতে হবে এবং লাস্টে .html লাগাতে হবে, এটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, সো ফার্স্ট পেজ তৈরি করলা তুমি হচ্ছে index.html নামে, এবং পরের পেজ তুমি ধরো তোমার ভাইয়ের নামে তৈরি করলা, সেটা হচ্ছে brother.html, এটা হচ্ছে 2 নাম্বার দিলা। তারপর ধরো তুমি মায়ের এর ইটি নিয়ে, মানে সব হিস্টোরি নিয়ে সব মনে করো যে mother.html বা সব ইনফরমেশন লিখে রাখলা, কবে তুমি মার হাতে মার খেয়েছো সেই জিনিসটা লিখে রাখলা। সো সেইটার জন্য একটা পেজ ক্রিয়েট করলাম mother.html। ঠিক আছে, তারপরে তুমি মনে করো যে বাবার কাছ থেকে কবে টাকা নিয়েছো, কবে চুরি করেছো পকেট থেকে, এইগুলো লেখার জন্য একটা পেজ নিলা যে father.html, এবং এটাকে 4 নম্বর পেজ আমাদের। এই সবগুলা মিলে তুমি তোমার ওয়েবসাইটের নাম দিলা হচ্ছে মাই হিস্ট্রি। এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, আর এইগুলো হচ্ছে স্বতন্ত্র ওয়েব পেজ, এইগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ, আর এটা হচ্ছে তোমার ওয়েবসাইট। ঠিক আছে, এবং তুমি এই সবগুলাকে একটা ফোল্ডারের ভিতরে রাখছো। ধরো তোমার ফাইলে যখন তৈরি করছো তখন একটা ফোল্ডারের মধ্যে রাখছো, যেটা হচ্ছে মাই ইনফো। এখন যখন তুমি এই সবগুলা তুমি যখন ডিজাইন করতেছো তখন তো এগুলো তোমার কম্পিউটার আছে, বাট যখন তুমি পাবলিশ করবা তখন সবগুলা তুমি কী করবা, হোস্ট করতে হবে। সবগুলো যখন হোস্ট করবা তখন সেই হোস্টিংয়ের ভেতরে যে একটা মেমোরি তৈরি হবে, সেখানে তোমার এরকমই থাকবে, একটা ফোল্ডার থাকবে, ফোল্ডার নাম থাকবে মাই ইনফো, এবং সেই ফোল্ডারে এই ফাইলগুলো থাকবে। সো এই ফোল্ডারই হচ্ছে আমাদের মূল একটা ডিরেক্টরি বা হচ্ছে ফোল্ডার নেম। আর এই যে ফাইলগুলো তৈরি করলো তুমি, এই ফাইলগুলোই হচ্ছে আমাদের ফাইল নেম। এবং সেই জিনিসটা যদি আরেকটু স্পেসিফিক করা যায় তাহলে তোমাদেরকে আমি দেখাই যে এরকম হবে জিনিসটা। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটু কেটে দিই, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। অসুবিধা বলতেছি কেন, সুবিধা হবে। আচ্ছা, যদি ক্লাস ভালো না লাগে তাইলে হচ্ছে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, বাট আমি তোমাদেরকে একটু ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, এইচটিটিপিএস এটা হচ্ছে আমাদের প্রোটোকল, এটা কি আমাদের প্রোটোকল। এবং www.5minutereview.com আমরা আমাদের পেজ যদিও ওয়েবসাইট যদিও তৈরি করিনি, বাট এখানে উদাহরণ দেওয়ার জন্য রাখছি। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম বা হচ্ছে সার্ভার নেম। ঠিক আছে, আমি কি করছি, আমাদের index.html এটা হচ্ছে আমাদের ফাইলের নাম, ফাইল
নেম, এটা হচ্ছে আমাদের ফাইলের নাম এবং তাকে আমি স্টোর করছি কই, এই যে এই ফোল্ডারের ভিতরে আইটি স্টাডি নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার এবং সেই ফোল্ডারের ভিতরে আছে index.html। যখন তুমি ব্রাউজারে গিয়ে এই জিনিসটা লিখে সার্চ দিবা তখন তোমাকে সরাসরি index.html এই পেজে নিয়ে যাবে, কিন্তু এটি স্পেসিফিক হয়ে যাবে। এখানে index.html না থেকে ধরো আছে book.html, মানে বুক নামে একটা পেজ আছে। তো তুমি যদি কেউ 5minuteview.com শুধু এটুকুন লিখে সার্চ করে তখন সে চলে যাবে 5minuteview মেন পেজে। কিন্তু যখন এই পুরাটা কেউ লিখবে, এখন এই পুরাটা কেউ লেখার সাথে সাথে সে চলে যাবে কই, সে চলে যাবে হচ্ছে সরাসরি বুক পেজে। ওয়েবসাইট থেকে বুক পেজে যেতে একটা কাজ করতে হবে এবং সরাসরি বুক পেজে যাইতে হলে আমাদেরকে এই লোকেশনটা পুরোটা লিখতে হবে। সো এইটাই হচ্ছে মূলত ইউআরএল এর ডিটেলস, ঠিক আছে। ইউআরএল জিনিসটা কি, কীভাবে কাজ করে, হ্যান ত্যান, ডিরেক্টেড ফোল্ডার, ফাইল নেম, ইটিসি, যা ঠিক আছে। সো ওয়েবসাইটের প্রকারভেদ সম্পর্কে আমরা জানি যে টাইপস অফ ওয়েবসাইট কত প্রকার, কী। সো ওয়েবসাইটকে মূলত হচ্ছে তার গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, এবং আমরা এইচটিএমএল যে ওয়েবসাইটটা তৈরি করব সেটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলবো। আমরা এইচটিএমএল দিয়ে যেসব ওয়েবসাইট তৈরি করব, স্ট্যাটিক ওয়েবসাইট কি, যেসব ওয়েবসাইটের ভিতরে তুমি কি করবা, মানে তুমি যেগুলো সেট করে দিছো শুধু ওইগুলাই থাকবে, কোনো আপডেট হবে না। মানে তুমি ইউজারকে যা দেখাইতে চাইতেছো শুধু ওইগুলাই দেখবে, বাকি কোনো কিছু করতে পারবে না সে, বা হবেও না, কোনো আপডেট কিছু হবে না, ঠিক আছে। এটি স্ট্যাটিক। বাট ডাইনামিক ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে রীতিমতো আপডেট হবে। মানে ধরো তোমার হচ্ছে লাইক কমেন্ট কাউন্ট হবে, লাইক ট্যাগের অপশন থাকবে, বা ইত্যাদি আর অনেক জিনিস থাকবে, বুঝছো। এইগুলো হচ্ছে মূলত ডাইনামিক ওয়েবসাইট, এবং সেইগুলো তৈরি করার জন্য তোমার মনে করো যে জাভাস্ক্রিপ্ট লাগে, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় জাভাস্ক্রিপ্ট বা পাইথন, যা বলতে পারো তুমি, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, পিএইচপি, ঠিক আছে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে মূলত হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়, যেখানে হচ্ছে রীতিমতো তথ্য আপডেট হয়, যেমন নিউজ পেপার ওয়েবসাইট, বুকসের ওয়েবসাইট, হ্যান ত্যান, এগুলো হচ্ছে রীতিমতো আপডেট হবে, ঠিক আছে। তাহলে এখানে যে সকল ওয়েবসাইটের ওয়েব পেজে পূর্ব নির্ধারিত কোনো তথ্য, মানে আগে থেকে নির্ধারণ করা কোনো তথ্য প্রদর্শন করে থাকে, সেই সকল ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। সাধারণত এইচটিএমএল ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয়, ঠিক আছে। যে সকল ওয়েবসাইটে আপডেট তথ্য প্রদর্শন করে, মানে তথ্য রীতিমতো আপডেট হয়, নিয়মিত আপডেট হয়, তথ্য পরিবর্তিত হয়ে প্রদর্শিত হয়, তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। এবং ডাইনামিক ওয়েব পেজকে আবার দুভাগে ভাগ করা হয়, লোকাল, রিমোট, এগুলো দরকার নাই, ঠিক আছে। লোকাল, রিমোট এগুলো দরকার নেই এখানে, এবং এই জিনিসটা তোমাদের দরকার হবে বলে আমি মনে করি, কেননা যে আসো আমি বলি যে তোমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের যে ইয়াটা আছে, মানে হচ্ছে এখানে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্য আছে, এই জিনিসটা তোমাদের একবার হলে দেখে রাখা জরুরি, কারণ কখনো আসে বলা যায় না। সো স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে পেজ সংখ্যা নির্দিষ্ট থাকে, মানে পেজ বাড়ে না, কমে না। যেমন ধরো যে ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে তুমি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করলা, সেটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, তোমার অ্যাকাউন্ট তৈরি করবে এবং নতুন একটা পেজ তৈরি হয়ে গেল তোমার নামে। সো এরকমভাবে কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে হয় না, এখানে কোনো টপশন থাকে না এরকম। সো ওয়েবসাইটে থিম এবং ওয়েবসাইটে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, কারণ কন্টেন্ট বাড়াতে পারবে না কেউ, ঠিক আছে, কারণ তুমি যেগুলো বানাই দিছো ওইগুলোই থাকবে। কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকে, দ্রুত লোড হয়, এবং এটা লোড হবে কি দ্রুত, ঠিক আছে, মানে গুলির বেগে এটা লোড হবে। এবং কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করবে না, মানে এখানে ডেটাবেসের দরকার তেমন পড়ে না, কানেক্টিভিটির দরকার হয় না, ঠিক আছে। তুলনামূলক বেশি নিরাপদ, এখানে নিরাপত্তা থাকে বেশি, কারণ তেমন কোনো মানে হচ্ছে না এখানে, মানে গন্ডগোল হচ্ছে না। এবং এর ডেভেলপ করা সহজ, যেহেতু শুধুমাত্র এইচটিএমএল দিয়ে করতেছে সেহেতু ডেভেলপ করা সহজ, কারণ এইচটিএমএল হচ্ছে সহজ ভাষা, বোঝো নাই। কিন্তু যখন ডাইনামিক ওয়েবসাইটের কথা আসে, তখন ডাইনামিক পেজ তৈরি হয়। যেমন ফেসবুকে গিয়ে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুললে সেটা হচ্ছে ডাইনামিকভাবে আরেকটা পেজ তৈরি হয়ে গেল। ওয়েব পেজের ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়, কন্টেন্ট কিন্তু রান টাইমে পরিবর্তন হয়, যেমন কেউ পোস্ট করলো, কেউ কমেন্ট করলো, এগুলো রান টাইমে পরিবর্তন হইতেছে, কিন্তু এখানে তো সেই অপশন থাকে না। ডাইনামিকভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড দেরি হয়, ফেসবুকে মাঝে মাঝে লোড করতে দেরি হয় না, যে কানেক্টিভিটি ভালো লাগে ফেসবুক এই ইন্টারনেট কানেক্টিভিটি, তাছাড়া লোড করতে দেরি হয়। ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহারের কারণে এখানে রীতিমতো আপডেট তথ্য হয়, যেমন তুমি একটা জায়গায় পাসওয়ার্ড সেট করলা, বা তোমার বান্ধবীর সাথে কথা বলতেছো, সেখানে তুমি পাসওয়ার্ড সেট করলা, তাহলে কি ওই জিনিসটা হচ্ছে এক জায়গায় স্টোর করা থাকে, যে ওই পাসওয়ার্ডটা এক জায়গায় স্টোর করা থাকে, ডেটাবেস কানেক্টিভিটির ব্যবহার করা হয়, ঠিক আছে। তুলনামূলক কম নিরাপদ কেন, কারণ এখানে তোমার বেশি হট্টগোল হইতেছে, জিনিসটা একটু ডিপ কনসেপ্ট, এথিক্যাল হ্যাকিংয়ের কনসেপ্ট, বাট এটুকুন জানিয়ে রাখো যে তুলনামূলক নিরাপত্তা কম থাকে, এবং এটা ডেভেলপ করা, টেস্ট করা, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ডেভেলপার প্রয়োজন হয়। তুমি চাইলে ফেসবুকের মতো এই শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবে, বাট সেটা কিন্তু ফেসবুকের মতো কাজ করবে না, তো এটা ডেভেলপ করা অনেক কষ্টকর ব্যাপার, কারণ এখানে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আছে,
ঠিক আছে। সো এইগুলো হচ্ছে জাস্ট টেস্ট করা, রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ ডেভেলপার দরকার হয়, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব জায়গায় দক্ষ ডেভেলপারের দরকার হবে, ঠিক আছে। সো ব্রাউজার সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আমরা অনেক আলোচনা করে ফেলছি। সো ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করে, উপস্থাপন করে এবং সংরক্ষণ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা মাথায় রেখো, এমসিকিউ চলে আসতে পারে। সো প্রচলিত কিছু ওয়েব ব্রাউজারের উদাহরণ এখানে দিয়ে রাখছি যেগুলো তোমাদের প্রয়োজন লাগতে পারে, যেমন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা অনেক ব্যাক মানে অনেক ব্যাকডেটেড, ঠিক আছে। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ওপেরা, মাইক্রোসফট এজ, ঠিক আছে। সো এইটাই ছিল মূলত আজকের লেকচারে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য এবং আসসালামু আলাইকুম। পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।